স্টেডিয়ামের প্রতিটি গ্যালারি নীল হলুদ রঙে ভেসে যাচ্ছে। মানুষজন গান গাইছে, কাঁদছে, হাসছে। কেউ একজন হাতে ধরে আছে পুরনো একটি জার্সি, আর একজন নিজের ছেলেকে কাঁধে তুলে দেখাচ্ছে মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকা মানুষটি। একজন ফুটবলারের জন্য এমন দৃশ্য নতুন কিছু নয়, কিন্তু এখানে বিষয়টি একেবারেই আলাদা। কারণ মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকা মানুষটির নাম হুয়ান রোমান রিকলমে। ফুটবল ইতিহাসে অনেক বড় খেলোয়াড় এসেছেন, অনেকেই বেশি গোল করেছেন, অনেকেই বেশি ট্রফি জিতেছেন, অনেকেই হয়তো তার চেয়ে দ্রুত ছিলেন, শক্তিশালী ছিলেন বা আরো বেশি জনপ্রিয় ছিলেন। তবু আর্জেন্টিনায় এমন অসংখ্য মানুষ আছেন যারা বিশ্বাস করেন রিকলমে ছিলেন ফুটবলের সবচেয়ে বিশুদ্ধ শিল্পীদের একজন। কারণ তিনি শুধু ফুটবল খেলতেন না, তিনি ফুটবলকে নিজের মতন করে ভাবতেন। আর সেই কারণেই হয়তো তাকে কখনো পুরোপুরি বোঝা যায়নি। কেউ তাকে প্রতিভা বলেছে, কেউ তাকে জিনিয়াস বলেছে, কেউ আবার বলেছে তিনি ছিলেন জেদি, ধীর এবং আধুনিক ফুটবলের জন্য অনুপযুক্ত। কিন্তু একটা বিষয় সকলেই মানবেন, রিকলমের মতন আর কেউ ছিল না। ফুটবলের ইতিহাসে কিছু খেলোয়াড় আছেন যারা খেলার গতিকে বাড়িয়ে দেন, আবার কিছু খেলোয়াড় আছেন যারা খেলার গতিকে নিয়ন্ত্রণ করেন। রিকলমে ছিলেন দ্বিতীয় দলের মানুষ। তিনি দৌড়ে ম্যাচ জেতাতেন না, তিনি ম্যাচকে নিজের গতিতে খেলতে বাধ্য করতেন। বল যখন তার পায়ে আসতো, মনে হতো পৃথিবী এক মুহূর্তের জন্য থেমে গিয়েছে। তিনি ছিলেন সেই পুরনো নাম্বার 10, যে মাথা তুলে তাকায়, যে অপেক্ষা করে, যে পাস দেওয়ার আগে পুরো মাঠটাকে পড়ে ফেলে, যে বিশ্বাস করে ফুটবল শুধু গতি নয়, বুদ্ধির খেলাও। এবং হয়তো সেই কারণেই তিনি আজও এত প্রিয়। কারণ রিকলমে শুধু একজন খেলোয়াড় নন, তিনি একটি স্মৃতি, একটি অনুভূতি, একটি হারিয়ে যাওয়া ফুটবল যুগের শেষ প্রতিনিধি। হুয়ান রোমান রিকলমের জন্ম 1978 সালের 24শে জুন। স্থান ডন দরকুয়াতো, বুয়েনোস এয়ার্সের উপকণ্ঠের একটি সাধারণ এলাকা। সেই সময়ের আর্জেন্টিনা ছিল রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং সামাজিক বৈষম্যের দেশ। রিকলমের পরিবারও ছিল সেই সংগ্রামের অংশ। তিনি ছিলেন বড় একটি পরিবারের সন্তান। বাবা আর্নেস্তো ছিলেন কঠোর পরিশ্রমী মানুষ, মা মারিয়া রোসা সংসার সামলাতেন। অভাব ছিল, কিন্তু স্বপ্নও ছিল, আর ছিল ফুটবল। যখন তিনি আর্জেন্টিনোস জুনিয়র্সের যুব দলে যোগ দেন, কোচরা প্রথম দিন থেকেই বুঝেছিলেন এই ছেলেটির মধ্যে বিশেষ কিছু আছে। ফুটবলে এটিকে বলা হয় পেরিফেরিয়াল ভিশন, আর রিকলমের সেই ভিশন ছিল অসাধারণ। খুব অল্প সময়ের মধ্যেই তার নাম ছড়িয়ে পড়তে শুরু করে। স্কাউটরা আসতে থাকে, ক্লাবগুলো আগ্রহ দেখাতে থাকে। অবশেষে আসে সেই মুহূর্ত যা তার জীবন বদলে দেয়। বোকা জুনিয়র্স, আর্জেন্টিনার অন্যতম বৃহত্তম ক্লাব, লাখো সমর্থকের ভালোবাসা আর অসংখ্য কিংবদন্তির ইতিহাস। সেই ক্লাবেই যোগ দেন তরুণ রিকলমে। তখনও কেউ জানতো না সামনে কি অপেক্ষা করছে, কিন্তু খুব শিগগিরই পুরো দেশ জানতে পারবে। কারণ একজন নতুন নম্বর 10 আসছে, তার নাম হুয়ান রোমান রিকলমে। যখন রিকলমে বল পেতেন, পুরো স্টেডিয়াম অপেক্ষা করত, কারণ সবাই জানতো এখন কিছু একটা হতে যাচ্ছে। হয়তো একটি অসম্ভব পাস, হয়তো একটা ডিফেন্স ছেড়া থ্রু, হয়তো এমন কোনো সিদ্ধান্ত যা অন্য কেউ নিত না। ফুটবল ইতিহাসে অনেক প্লেমেকার এসেছে, কিন্তু খুব কম খেলোয়াড়ই খেলার ছন্দকে রিকলমের মতো নিয়ন্ত্রণ করতে পেরেছে। তিনি যেন একজন কন্ডাক্টর, আর বাকি সবাই তার অর্কেস্ট্রার সদস্য। এই সময়ই বোকা জুনিয়র্সের ভেতরে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটছিল। একজন কোচ হন যার নাম কার্লোস বিয়ানচি। রিকলমের গল্পকে কিংবদন্তিতে পরিণত করার পথে যিনি সবচেয়ে বড় ভূমিকা রাখবেন, যে সম্পর্কগুলো ফুটবলের ইতিহাস বদলে দেয়, কার্লোস বিয়ানচি এবং হুয়ান রিকলমের সম্পর্ক ছিল সেগুলোর একটি। সব মহান খেলোয়াড়ের জীবনে এমন একজন কোচ থাকেন যিনি তার প্রতিভাকে শুধু চিনতে পারেন না, সেটিকে সঠিকভাবে ব্যবহারও করতে পারেন। পেপ গুয়ার্দিওলার জন্য যেমন জাভি, স্যার অ্যালেক্স ফার্গুসনের জন্য যেমন স্কোলস,
তেমনি রিকলমের জন্য ছিলেন বিয়াঞ্চি, কারণ বিয়াঞ্চি এমন একটি বিষয় বুঝেছিলেন যা অনেক কোচ পরবর্তীতে বুঝতে পারেননি। রিকলমকে বদলানোর চেষ্টা করা অর্থহীন, তাকে তার মতন থাকতে দিতে হবে, তার চারপাশের দলকে সাজাতে হবে, তাকে দলের সঙ্গে মানিয়ে নিতে বাধ্য করা যাবে না। তিনি পুরো কাঠামো তৈরি করেছিলেন রিকলমেকে কেন্দ্র করে, আর সেখান থেকেই শুরু হয় এক স্বর্ণযুগ। 1998 থেকে 2001, মাত্র 3 বছর, কিন্তু এই 3 বছরেই বোকা জুনিয়র্সের ইতিহাস সবচেয়ে গৌরবময় অধ্যায়গুলোর একটি হয়ে ওঠে। তার খেলা কখনো পরিসংখ্যান দিয়ে পুরোপুরি ব্যাখ্যা করা যায় না। তিনি সবসময় গোল করতেন না, সবসময় অ্যাসিস্টও করতেন না, কিন্তু পুরো ম্যাচের নিয়ন্ত্রণ তার হাতে থাকতো। তিনি ঠিক করতেন কখন গতি বাড়বে, কখন কমবে, কখন ঝুঁকি নেওয়া হবে, আর কখন বল ধরে রেখে প্রতিপক্ষকে ক্লান্ত করা হবে, যেন দাবা খেলার একজন গ্র্যান্ড মাস্টার। শুধু পার্থক্য হলো দাবার বোর্ডের বদলে তার সামনে ছিল একটি ফুটবল মাঠ। আর্জেন্টিনায় তখন একটি কথা খুব জনপ্রিয় হয়ে ওঠে, বলটা রোমানের কাছে দাও। এই একটা বাক্যই যেন পুরো বিষয়টি ব্যাখ্যা হয়ে যায়। দল চাপে আছে, রোমানের কাছে দাও। ম্যাচ আটকে গেছে, রোমানের কাছে দাও। কিছু একটা ঘটাতে হবে, রোমানের কাছে দাও। এই গুণটি মারাদোনার মধ্যেও ছিল, মেসির মধ্যেও রয়েছে, আর রিকলমের মধ্যেও ছিল, বড় মুহূর্তকে নিজের করে নেওয়ার ক্ষমতা। কখনো কখনো সবচেয়ে সুন্দর গল্পের মাঝখানে ভুল অধ্যায়ও এসে পড়ে, আর রিকলমের জীবনে সেই অধ্যায়টির নাম ছিল বার্সেলোনা, যেখানে তিনি পাবেন এমন একজন কোচকে যিনি তার ফুটবলের ধরনকে পছন্দ করতে পারেননি। শুরু হয় এমন এক সংঘাত যা পরবর্তী 2 দশকেও ফুটবল প্রেমীদের আলোচনার বিষয় হয়ে থেকেছে। কারণ বার্সেলোনায় গিয়ে রিকলমে শুধু একটি ক্লাবের বিরুদ্ধে লড়েননি, তিনি লড়েছিলেন একটি ফুটবল দর্শনের বিরুদ্ধে। বার্সেলোনা রিকলমেকে কিনেছিল, কিন্তু বার্সেলোনার কোচ রিকলমেকে চাননি, এবং এই একটি বাক্যই পরবর্তী গল্পের প্রায় সবকিছু ব্যাখ্যা করে দেয়। সেই কোচের নাম ছিল লুইস ভান গাল। ইউরোপীয় ফুটবলের অন্যতম প্রভাবশালী ম্যানেজার, শৃঙ্খলাপরায়ণ, কঠোর কাঠামো কেন্দ্রিক। তার ফুটবলে ব্যক্তির চেয়ে সিস্টেম বড়। খেলোয়াড়কে মানিয়ে নিতে হবে দলের সঙ্গে, ফুটবলের সঙ্গে দলকে নয়, এবং এখানেই রিকলমের সঙ্গে তার মৌলিক সংঘাত। আজ যখন আমরা পেছনে ফিরে তাকাই, তখন বিষয়টি কিছুটা অন্যভাবে দেখা যায়। সম্ভবত ভ্যান গাল ভুল ছিলেন না, সম্ভবত রিকলমেও ভুল ছিলেন না। তারা শুধু দুই ভিন্ন যুগের প্রতিনিধি ছিলেন, একজন ভবিষ্যতের ফুটবলের, অন্যজন অতীতের সৌন্দর্যের। আর মাঝখানে দাঁড়িয়েছিল বার্সেলোনা। ফলাফল কেউ জিতল না। রিকলমে নিয়মিত খেললেন না, আত্মবিশ্বাস হারালেন, ক্লাবও কাঙ্ক্ষিত ফল পেল না। যে সম্পর্ক থেকে একটি মহান অধ্যায়ে জন্ম নেওয়ার কথা ছিল, সেটি পরিণত হলো চরম হতাশার। অদ্ভুত বিষয় হলো, বার্সেলোনায় ব্যর্থতার পরেও রিকলমের প্রতিভা নিয়ে কারো কোনো সন্দেহ ছিল না। সন্দেহ ছিল তিনি কোথায় খেলবেন, কোন পরিবেশে খেলবেন, কোন কোচের অধীনে খেলবেন। সেই উত্তর আসে 2003 সালে। গন্তব্য ভিয়ারিয়াল, স্পেনের একটি ছোট্ট শহরের ক্লাব, যাদের ইতিহাস, অর্থ কিংবা জনপ্রিয়তা বার্সেলোনার ধারে কাছেও নয়। অনেকেই ভাবলেন এটি হয়তো তার কেরিয়ারের অবনমন, কিন্তু বাস্তবে এটি ছিল পুনর্জন্ম। ফুটবলে কিছু সম্পর্ক আছে যা ভাগ্য লিখে দেয়। রিকলমে এবং ভিয়ারিয়াল ছিল তেমনই একটি সম্পর্ক। ছোট শহর, কম চাপ, কম রাজনৈতিক নাটক, কম অহংকার, আর বেশি ফুটবল। এখানে এসে প্রথমবারের মতন তিনি আবার নিজের মতন করে শ্বাস নিতে পারলেন। তিনি আবার মাঠে সময় পেলেন, আবার বল পেলেন, আবার খেলার নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারলেন। খুব দ্রুতই স্পেন বুঝতে পারলো বার্সেলোনায় যে খেলোয়াড়কে তারা দেখেছিল সেটি আসল রিকলমে নন। আসল রিকলমে অনেক বেশি বড়, অনেক বেশি প্রতিভাবান, অনেক বেশি প্রভাবশালী। ভিয়ারিয়াল তখন ইউরোপের বড় ক্লাব নয়, কিন্তু গত কয়েক বছরের মধ্যে তারা এমন কিছু করবে যা প্রায় অসম্ভব বলে মনে হয়েছিল। তারা ইউরোপের সেরাদের চ্যালেঞ্জ জানাবে, এবং সেই যাত্রার কেন্দ্র থাকবেন রিকলমে। তিনি শুধু সেরা খেলোয়াড় ছিলেন তাই নয়, তিনি ছিলেন পুরো প্রকল্পের আত্মা। দলের প্রতিটি আক্রমণ তার মাধ্যমে তৈরি হতো, প্রতিটি বড় ম্যাচে তাকে ঘিরেই পরিকল্পনা করা হতো, এবং ধীরে ধীরে ভিয়ারিয়াল অসম্ভবকে সম্ভব করতে শুরু করলো, এবং তার প্রধান কাণ্ডারি রিকলমে।